পানি থেকে যদি তোলা হয় তাহলে হাড্ডিগুলো ভেজা থাকবার কথা, কিন্তু তারা শুকনো হাড্ডি পেয়েছেন সেখানকার তদন্ত দল। তারা হত্যাকাণ্ডের ছবি শেয়ার করেছে কিনা সেটা আমরা তদন্ত করছি, আর শেয়ার করে কারো কাছে আর্থিকভাবে লাভবান হয়েছে কিনা। অনেকেই হয়তো অ্যারেস্ট হতে পারেন, তদন্তের আগে আমার মনে হয় এগুলো বলা উচিত হবে। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে গণমাধ্যম কর্মীদেরকে বলেছেন, আনার হত্যা ঘটনা যদি এখন প্রমাণ হয় যে দেহাংশ কলকাতার সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে, তার সোয়ারেজ লাইনে, এবং যে হাড়হাড্ডি পাওয়া গেছে বাগজোলা গ্রামের সেই খালে, সেই বিলে, সেই ঝোপ জঙ্গলে, সেটি যদি আনোয়ার আজিম আনারের হত্যাকাণ্ড বা মরদেহ বলে প্রমাণ হয়, তাহলে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও অনেক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হতে পারেন, স্থানীয় আওয়ামী লীগ নেতাও গ্রেপ্তার হতে পারেন। ডিএনএ টেস্ট শেষ হলেই আমরা বলতে পারবো যে এই মাংস খণ্ড তার মৃত্যু মানে জনিত কারণে হয়েছে কিনা। এটি আমাদের ডিএনএর আগে আমরা কিছু বলতে পারছি না। অনেকেই হয়তো অ্যারেস্ট হতে পারেন, তদন্তের আগে আমার মনে হয় এগুলো বলা উচিত হবে। আনোয়ার আজিম আনারকে হত্যার পর হত্যাকারীরা তার মুঠোফোনে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আনোয়ার আজিম আনারের মরদেহ, আনোয়ার আজিম আনারের সঙ্গে শিলাস্তি রহমানের যে জোরপূর্বক যে নুড পিকচার, সেগুলো খুব সম্ভবত গ্যাসবাবুকে পাঠায় হত্যাকারীরা, যার কারণে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও কল্যাণ সম্পাদক কামাল আহমেদ বাবু ওরফে গ্যাসবাবুকে কিন্তু প্রথমে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আনে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার কাছে যখন তথ্য পায়, হ্যাঁ, তার মোবাইলে হত্যাকারীরা বিভিন্ন ফুটেজ, বিভিন্ন ছবি পাঠিয়েছে আনোয়ার আজিম আনারের, এবং সেই ছবি সঞ্জীবা গার্ডেনের সেই 13ই মের ঘটনার ছবি, তখন ডিবি পুলিশ কিন্তু এই গ্যাসবাবুকে গ্রেফতার করে এবং তাকে রিমান্ডে নিয়ে আসে এবং তার মুঠোফোন সিজ করে তার মুঠোফোনকে ফরেনসিক করবার জন্য যে গ্যাসবাবু আর অন্য কিছু ডিলিট করেছে কিনা, অন্য কোনো তথ্য গোপন করেছে কিনা, সেই বিষয়টি জানার জন্য আদালতের কাছে ডিবি পুলিশ কিন্তু এরই মধ্যে গ্যাসবাবুর মুঠোফোন ফরেনসিকের জন্য আবেদন করে এবং আদালত অনুমতি দেয়। শুধু গ্যাসবাবু নয়, ঝিনাইদহ আওয়ামী লীগের আরেক সম্পাদক সাইদুল করিম মিন্টু, সেও কিন্তু ডিবির রাডারে আছে। অতি সম্প্রতি আখতারুজ্জামান শাহীনের যে গুলশানের বাসা, সেই বাসা থেকে কিন্তু ডিবি পুলিশের তদন্ত দল আখতারুজ্জামান শাহীনের ব্যবহৃত 2টি গাড়ি জব্দ করেছে, একটি প্রাডো আর অন্যটি মাইক্রোবাস। অর্থাৎ বাংলাদেশে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দল আনোয়ার আজিম আনার হত্যাকাণ্ডের সঙ্গে যারা যারা যুক্ত বলে সন্দেহ করছেন, যারা যারা সরাসরি যুক্ত হয়েছেন, পরিকল্পনার সঙ্গে ছিলেন, বা আগে অল্প বিস্তর কিছু জানতেন কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীকে সেই তথ্য দেয়নি বা আনোয়ার আজিম আনারকে সেই সতর্কতা জানায়নি, তারা এই তথ্যগুলো নিজেদের মধ্যে গোপন করে রেখেছে, এই বিষয়গুলো যারা জানতো তারা প্রত্যেকেই কিন্তু ডিবির রাডারে চলে আসবেন এবং তারা যে কোনো সময় গ্রেফতার হতে পারেন। কারণ 22 মে যখন এই ঘটনা ফ্লাশ হয়, তার আগে যদি ঝিনাইদহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা এই বিষয় সম্পর্কে সামান্য তথ্য জেনে থাকতে পারেন বা জেনে থেকে থাকেন, তাহলে তখন কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে জানায়নি? তার মানে কোনো না কোনোভাবে তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল, যার কারণে তারা এই ঘটনা পুলিশকে জানানোর প্রয়োজন মনে করেনি, আনার পরিবারকেও বলার প্রয়োজন মনে করেনি, বা আনারকেও সচেতন করবার প্রয়োজন মনে করেনি। হত্যাকাণ্ডের শিকার হয়েছে 13ই মে। এই 13 থেকে 22 এই 9 দিন সত্যিকার অর্থে আনারের সংস্পর্শে কারা ছিল, তার ফোনে কারা খুব দ্রুত যোগাযোগ করেছে এবং কারা যোগাযোগের চেষ্টা করে তাকে পায়নি এবং তার সংশ্লিষ্ট যারা ব্যক্তিবর্গরা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করেছে, এই বিষয়গুলো কিন্তু ঢাকার ডিবি পুলিশ তদন্ত করে দেখছে। হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে হলো ইন্ডিয়ার মাটিতে। সেখান থেকে মোটা দাগে যে সকল অপরাধী ছিল, দাগী অপরাধী, সবাই কিন্তু বাংলাদেশি, এবং তারা সেখানে হত্যাকাণ্ডটা সংঘটিত করে তারা বাংলাদেশি সবাই এসে তারা হত্যাকাণ্ডের ছবি বা বিভিন্ন বিষয়গুলি বিভিন্ন জনের কাছে শেয়ার করেছে কিনা সেটা আমরা তদন্ত করছি, আর শেয়ার করে কারো কাছে আর্থিকভাবে লাভবান হয়েছে কিনা, কাদের কাছে আর্থিকভাবে লাভবান হয়েছে, সবগুলি আমরা তদন্ত করে আমরা বের করছি।
ওদিকে কলকাতা সিআইডি কিন্তু তাদের তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতির দিকে যাচ্ছে। যেমন প্রাথমিকভাবে বলা যায় সঞ্জীবা গার্ডেন থেকে যে মাংসগুলো পাওয়া গেলো সেগুলো প্রাথমিকভাবে প্রমাণ হয়েছে মানুষের মাংস, এবং পরবর্তীতে হাড়হাড্ডি পাওয়া গেলো বাগজোলা গ্রামের খাল থেকে, সেগুলোও নাকি প্রাথমিকভাবে প্রমাণ হয়েছে যে এগুলো মানুষের হাড়হাড্ডি বা মাংস। সেখানকার গণমাধ্যম কর্মীরা এবং তদন্ত সংশ্লিষ্ট অনেকেই তারা বলছেন যে বাগজোলা গ্রাম থেকে যে হাড্ডিগুলো পাওয়া গেছে সেই হাড্ডিগুলো যদি খাল থেকে বা বিল থেকে তোলে, পানি থেকে যদি তোলা হয় তাহলে হাড্ডিগুলো ভেজা থাকবার কথা, কিন্তু তারা শুকনো হাড্ডি পেয়েছেন সেখানকার তদন্ত দল। এই নিয়ে কিন্তু সেখানকার সিআইডির সঙ্গে কলকাতার গণমাধ্যম কর্মীরা তারা বিভিন্ন তথ্যপাত্র জানার চেষ্টা করছেন। সেই তথ্যপাত্র জানা একটু কষ্টসাধ্য, তারপরে তারা জানার চেষ্টা করছেন যে যদি বিল থেকে হাড্ডি উদ্ধার হবে তাহলে ভেজা থাকবার কথা, শুকনো হাড় কোত্থেকে আসলো? এই শুকনো হাড় তো খালে থাকবার কথা নয়। তাহলে কি এই বাগজোলা গ্রামের যে খালে হাড় পাওয়ার কথা বলা হচ্ছে আসলে অন্য কোথাও থেকে এই হাড়গুলো পাওয়া গেছে? এগুলো প্রশ্ন আসছে। যারা পেয়েছেন, উদ্ধার করেছেন, সেগুলো এখন ডিএনএ টেস্ট ছাড়া আমরা সুনিশ্চিত হতে পারবো না এইটাই সেই আমাদের মাননীয় সংসদ সদস্যের কিনা। প্রথম যে মাংসের যে ফরেনসিক প্রতিবেদন, সেখানে প্রাথমিকভাবে যদিও প্রমাণ হয়েছে যে সেই মাংস মানুষের, আনোয়ার আজিম আনার পরিবারের লোক যাওয়া ছাড়া সেইখানে আসলে আনোয়ার আজিম আনারের মাংস বা হাড় কিনা সেটি আসলে প্রমাণ সাপেক্ষ ব্যাপার, যে পর্যন্ত না ডিএনএ পরীক্ষা হয়। এখন ডিএনএ পরীক্ষার জন্য আনারের পরিবারের সদস্যরা, যেমন তার মেয়ে ডরিন, আনারের ভাই এবং ভাতিজা, এর মধ্যে কিন্তু ভারতীয় দূতাবাসে পাসপোর্ট জমা দিয়েছেন এবং সম্ভবত তারা ভিসা পেয়েও গেছেন, কিন্তু তারা এখনও পর্যন্ত যাওয়ার আহ্বান পায়নি কলকাতা সিআইডির পক্ষ থেকে। আমরা শুনেছি কিছু কিছু জায়গা থেকে তারা অংশবিশেষ উদ্ধারও করেছে এবং তাকে তারা রিমান্ডে এনেছে। আমরা যদি প্রয়োজন মনে করি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে, তাহলে আমরা আবেদন করব। এখানে একটা আইনি জটিলতা রয়েছে, যেটি হচ্ছে যে আমি কলকাতার গণমাধ্যম কর্মী এবং সেখানকার লয়ারদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি বা বুঝতে পেরেছি, সেটি হচ্ছে আনার পরিবারের সদস্যরা যদি ডিএনএ পরীক্ষার স্যাম্পল দেওয়ার জন্য কলকাতায় যায়, তারা যদি ট্যুরিস্ট ভিসায় যায়, তাহলে সেই ট্যুরিস্ট ভিসায় গিয়ে মেডিকেল এক্সাম অর্থাৎ স্বাস্থ্য পরীক্ষা, ডিএনএ পরীক্ষা যদি দেয়, তাহলে সেই ক্ষেত্রে আদালতে আসামি পক্ষরা এই সুবিধা পাবে যে উনি ট্যুরিস্ট ভিসায় এসে এখানে ডিএনএ স্যাম্পল দিয়ে গেছেন, মেডিকেল ভিসায় আসেননি। কিন্তু নিয়ম হচ্ছে, সেখানকার কলকাতার আদালতের নিয়ম হচ্ছে, যারা মেডিকেল সংশ্লিষ্ট কোনো বিষয়ে ভারতে প্রবেশ করবেন তাদেরকে মেডিকেল ভিসায় আসতে হবে। যদি মেডিকেল ভিসায় না যেয়ে ট্যুরিস্ট ভিসায় যেয়ে ডিএনএ স্যাম্পল দেয় এবং সেটা রেজাল্ট আনার পরিবারের পক্ষেও আসে, তাহলে কিন্তু আসামি পক্ষ ট্যুরিস্ট ভিসার কারণে আসামি পক্ষ প্রমাণ করতে চেষ্টা করবে যে এইটি একটি ইন্টেনশনমূলক ফরেনসিক প্রতিবেদন বা ডিএনএ প্রতিবেদন, যে বিষয়টা ওইখানে লিগেলি আসামি পক্ষরা একটা সুবিধা পাবে যদি আনার পরিবারের সদস্যরা মেডিকেল ভিসায় না যে ভারতে ট্যুরিস্ট ভিসায় যায়। আমি যতদূর জেনেছি আসলে তারা দ্রুত যাবার জন্য ভারতীয় দূতাবাসে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেছেন, এবং এই তথ্য জানবার পর যদি আনার পরিবারের সদস্যরা ভারতীয় কোনো মেডিকেল বা সিআইডি, সেখানকার সিআইডির কোনো কর্মকর্তার ডিএনএ স্যাম্পল দেবার যে আহ্বান, যদি ইনভাইটেশন না পায়, তাহলে তারা সেখানে আইনি সুবিধা পাবে না, এই বিষয়টি মোটামুটি নিশ্চিত। এবং আরেকটি জটিলতা রয়েছে, সেটি হচ্ছে যে এই যে ইনভাইটেশন, যেহেতু একটি মামলা সংক্রান্ত ইনভাইটেশন, মামলা সংক্রান্ত আবেদন, আমি যতদূর জেনেছি কলকাতা সিআইডি প্রথমে এই আবেদন পাঠাবে দিল্লির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দিল্লির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠাবে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তখন ঢাকার ডিটেকটিভ ব্রাঞ্চ বা এই মামলার সঙ্গে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে ওয়াকিবহাল করবেন এবং তাদেরকে জানাবেন। তার মানে এটি একটি আইনি জটিলতা রয়েছে। তারপরেও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে আমরা আশাবাদী এবং ঢাকা ডিবি পুলিশ প্রধান হারুনুর রশিদের বক্তব্যে আমরা আশাবাদী, হয়তো এই মামলাটির
দ্রুত নিষ্পত্তি সম্ভব, কারণ একটির পর একটি মামলার অগ্রগতি সাধিত হচ্ছে এবং যারা সত্যিকারে এই আনার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, দেশে বিদেশে আখতারুজ্জামান শাহীন থেকে শুরু করে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বা ঢাকায় যদি কোনো রাজনৈতিক নেতারা থাকেন বা কলকাতার সংশ্লিষ্ট ব্যক্তিরা, প্রত্যেকেই খুব দ্রুত আইনের আওতায় চলে আসবে।